হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আছড়ে পড়ছে। দরজায় ফ্রেম ঘেঁষে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। পরনের সাদা শার্টের বোতাম অগোছালো, আর দুচোখ এমন এক মাতাল আচ্ছন্নতা যা হৃদির চেনা সৌহার্দ্যের সাথে একেবারেই মেলে না। সে যে এই অসময়ে বিনা নোটিসে বাড়ি ফিরে আসবে, রীতি তার দুঃস্বপ্নেও ভাবেনি। সৌহার্দ্যের স্থির তীক্ষ্ণ দৃষ্টি হৃদির অগোছালো শাড়ি আর চুইয়ে পড়া ভেজা চুলের ওপরে সে আটকে গেল। ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো, নিঃশ্বাস নেওয়াও দায়। হৃদি লজ্জায় আর তীব্র এক অজানিত আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে তোয়ালেটা কখন খসে পড়ে গেল টেরই পেল না। সৌহার্দ্য টলমল পায়ে হৃদির দিকে এগিয়ে এলো, যেন কোনো এক অদৃশ্য মায়ায় সে আচ্ছন্ন। হৃদির একেবারে গায়ে গা ঘেঁষে থামল সে। দুজনের মাঝে এখন বাতাসের সরু জায়গাটুকুও অবশিষ্ট নেই। তার সেই অস্বাভাবিক ঘোর লাগা দৃষ্টির সামনে হৃদির শরীর থরথর করে কাঁপছে। ভয়ে দম বন্ধ হয়ে আসছে হৃদির। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। হৃদি এক পা পিছিয়ে যেতেই সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে তার কোমরে হাত জড়িয়ে কাছে টেনে নিল। সৌহার্দ্যের উত্তপ্ত নিঃশ্বাস যখন হৃদির ভেজা চুলের ভাঁজে মিলিয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে তার পকেটের ফোনটা আর্তনাদ করে বেজে উঠল। বিরক্তিতে সৌহার্দ্যের মুখমণ্ডল কুঁচকে গেল। সে হৃদিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে সুজনের নামটা ভেসে উঠতেই তার বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। স্ক্রিনে কিছু একটা টাইপ করে সে ফোনটা বিছানার উপর অবজ্ঞার ছুঁড়ে মারল, আর তার দৃষ্টি আবার গিয়ে পড়ল হৃদির উপর। সৌহার্দ্যের বাঁধন থেকে মুক্তি পেয়ে হৃদি যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ তার নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ডের সেই প্রচন্ড ধুকপুকানি এখনো কমেনি। সারা শরীর কাঁপছে থরথর করে। কোনো মতে কাপা হাতে মেঝে থেকে তোয়ালেটা কুড়িয়ে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই ভেসে এলো সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর। কি পড়েছো ওটা খুলে ফেলো, ভীষণ রকমের বাজে লাগছে। সৌহার্দ্যের নির্লজ্জ ইঙ্গিত কানে আসতেই হৃদির মনে পড়ল সকালের কথা। ক্ষোভ আর অভিমানে হৃদির কণ্ঠস্বর কেঁপে উঠল, তীর মেজাজে বলল, আপনাকে দেখতে হবে না, আপনার জন্য আমি পড়িনি। অসভ্য লোক। সৌহার্দ্য শিকারী বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদিকে আপাদ মস্তক নিরীক্ষণ করলো। ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটিয়ে সে এগিয়ে এসে বলল, তাই বুঝি? তাহলে আমার রুমে এসে এমন অগোছালো শাড়িতে উন্মুক্ত পেট দেখিয়ে আমাকে সিরিয়াস করার মানে কি? নিজের দিকে তাকাতেই হৃদি শিউরে উঠল। শাড়িটা বেশ খানিকটা সরে গিয়ে পেটের খানিকটা অংশ বেরিয়ে আছে। লজ্জায় হৃদির মুখটা মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। দ্রুত শাড়িটা টেনে নিজেকে ঢেকে নিয়ে রাগে চেঁচিয়ে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার নজর এত নোংরা। ছি। সৌহার্দ্য এক পা এগিয়ে এসে বাঁকা হেসে তাকালো। তাই নাকি? তুমি সিরিয়াস করলে দোষ নেই, আর আমি তাকালেই যত দোষ। হৃদি তাতে দাঁত চেপে জ্বলন্ত চোখে তাকালো। আমার খেয়ে কাজ নেই যে তোমার মতো একটা খাটাস মানুষকে সিরিয়াস করব। লোকের অভাব। কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ক্ষিপ্ত বাঘের মতো হৃদির ওপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত হাতে হৃদির চোয়াল চেপে ধরে সে তার রক্তবর্ণ চোখ জোড়া হৃদির চোখের ওপর স্থির করলো। হিস হিসিয়ে পড়ল, এক চাপার জোর বেড়ে গেছে না? তুই কি ভেবেছিস সৌহার্দ্য চৌধুরী তোকে বলার অধিকার দিছে, তাই বলে যা খুশি বের করতে পারবি? শোরের বাচ্চা, জ্যান্ত পুঁতে দিব। যা খুশি বল, ওই মুখ থেকে অন্য কোনো পুরুষের নাম যেন উচ্চারণ না হয়। যা আমার চোখের সামনে থেকে। ছটকায় হৃদিকে ছেড়ে দিয়ে সে গর্জে উঠল। চোখের সামনে থেকে দূর হ। সৌহার্দ্যের লোহার মতো শক্ত থাবায় হৃদির মুখটা ব্যথায় টনটন করছে। শ্যামলা ত্বকে যেন নীল ছাপ বসে গেছে, কিন্তু ব্যথার চেয়েও বেশি আঘাত লেগেছে তার আত্মসম্মানে। কান্নায় রুদ্ধ কণ্ঠে হৃদি ফুঁসে উঠল, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, ভালোবাসেন না। তাহলে আমার উপর অধিকার দেখাচ্ছেন কেন? আমার যা খুশি আমি করব। আপনি বলার কে? অসভ্য বেয়াদব লোক। সৌহার্দ্য একটি তাচ্ছিল্যের হাসি হাসলো, হেসে বলল, তোর দ্বারা এর চেয়ে ভালো কী বা আশা করা যায়? চরিত্রহীন লম্পট বাবার মেয়ে তো, রক্তে তো ওসবই থাকবে।
সৌহার্দ্যের কথাগুলো যেন হৃদির বুকে তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে যা খুশি বলছে বলুক, হৃদি সহ্য করে নিত, কিন্তু তার বাবাকে নিয়ে এই নোংরা মন্তব্য। তার বাবা, যিনি ছিলেন একজন দেবতুল্য মানুষ, তাকে এমন অপমান। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বরেই আক্রোশে সৌহার্দ্যের দিকে তেড়ে গিয়ে সে আর্তনাদ করে বলল, চুপ করুন। সবাইকে নিজের মতো ছোট লোক ভাবেন কেন? আপনি কোন সাহসে আমার পাপাকে নিয়ে ওইসব বলেন? ওনার মতো ভালো মানুষ আর একটাও হয় না। আর আপনি কি না আম্মু? হৃদি আর কিছু বলতে পারল না। তার আগেই সৌহার্দ্য ঘরের দেওয়ালে প্রতিধ্বনি তুলে হিংস্র চিৎকারে গর্জিয়ে উঠে বলল, আই সে গেট আউট ফ্রম মাই রুম অ্যান্ড মাই লাইফ আউট। হৃদির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। এতদিন সৌহার্দ্যের প্রতি যে ভালোবাসা তিলে তিলে জমা ছিল, তা যেন এখন তপ্ত ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। নিজের অস্তিত্বের প্রতি আজ তীব্র ঘৃণা হচ্ছে তার। এই মানুষটার এত অবহেলা, এত অপমান সহ্য করেও সে কেন তার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়ায়? আজ সৌহার্দ্যের বিষাক্ত মন্তব্যে তার মৃত বাবার আত্মা পর্যন্ত রক্তাক্ত হলো। হৃদি আর এক মুহূর্তের জন্যেও সেখানে দাঁড়ালো না। তীব্র কান্নায় বুক ভাসিয়ে সৌহার্দ্যের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় হঠাৎ করেই মুখোমুখি হলো শাহিদা চৌধুরীর। শাহিদা চৌধুরীর উদ্বিগ্ন হয়ে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু হৃদি কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে সামলে নিজের রুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। শাহিদা চৌধুরী পিছু পিছু এসে দরজায় মৃদু করাঘাত করতে করতে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতেই তিনি হৃদিকে কান্নায় ভেঙে পড়তে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, কি হয়েছে মা? আম্মুকে বলতো, বাবু কি আবার তোর সাথে খারাপ আচরণ করেছে? হৃদি যেন এতক্ষণ একটি আশ্রয়ের অপেক্ষায় ছিল। শাহিদা চৌধুরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। অঝরে কাঁদতে কাঁদতে বলল, আপনার ছেলে ভীষণ খারাপ। উনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাও মেনে নিই, কিন্তু আজও আমার পাপাকে নিয়ে কি সব জঘন্য কথা বলতো। আপনি তো জানেন না আমার পাপা মানুষ হিসেবে কতটা মহান ছিলেন। কেন উনি এমন বললেন? হৃদির কথা শুনে শাহিদা চৌধুরী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের পুরনো কোনো এক স্মৃতির ধুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত নিজেকে সংযত করে নিলেন। হৃদির ভেজা চুলে আদুরে হাত বুলিয়ে দিয়ে ধীর অথচ শান্ত কণ্ঠে বললেন, শান্ত হ মা, বাবুটা এমনই, রাগের মাথায় ওর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও কি বলে ফেলেছে তার কোনো মানে নেই। তুই প্লিজ ওসব মনে করিস না, আমি ওকে আজ অবশ্যই বকা দিব। শাহিদা চৌধুরীর সেই শীতল ও আশ্বাসের স্পর্শে হৃদির কান্নার তোপ ধীরে ধীরে কমে এলো। কখন যে কান্নার ক্লান্তি আর সবকিছুর অবসাদে হৃদির চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো, সে নিজেও জানে না। হৃদিকে শান্তভাবে বালিশে শুইয়ে দিয়ে শাহিদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। হৃদির কপালে শেষবারের মতো আলতো হাত বুলিয়ে তিনি উঠে দাঁড়ালেন ছেলের রুমের উদ্দেশ্যে। সৌহার্দ্যের ঘরের ভেতরটা তখন এক রণক্ষেত্র। হৃদি বেরিয়ে যাওয়ার পর রাগের মাথায় সে যা পেয়েছে তাতেই আছাড় মেরেছে। মেঝে জুড়ে কাঁচের টুকরো আর ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে শাহিদা চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। রুমের এই ভয়াবহ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। সোফার উপর সৌহার্দ্য স্থির হয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মায়ের উপস্থিতি টের পেয়েও সে চোখের পাতা খুলল না, বরং যেন এক অদৃশ্য দেওয়ালে নিজেকে আড়াল করে নিল। শাহিদা চৌধুরী ছেলের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত গম্ভীর গলায় বললেন, এবারের অনেকের অনেক কিছুই আমি দেখেছি, অনেক কিছু সহ্য করে চুপ করেও থেকেছি। তোর এই অবহেলার কথা জেনেও মেয়েটাকে কষ্ট পেতে দেইনি, তবুও মুখ খুলিনি। কিন্তু আজ তুই সব সীমা পেরিয়ে গেলি। সৌহার্দ্য, কি করে পারলি তুই আকরাম ভাইকে? মায়ের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্যের ক্ষিপ্ত চিৎকার ঘরের প্রতিধ্বনি তুলল। একদম নাটক করবে না আমার সাথে আম্মু। তুমি জানো আমি আকরাম আঙ্কেলকে নিয়ে কিছু বলিনি। আমি শুধু ওই রক্ত, যার রক্ত সে, তার কথা বলছি। তোমার বোন
সৌহার্দ্য কথা থামিয়ে দিল, তার চোয়াল শক্ত হয়ে আছে। রাগের মাথায় নিজের ভেতরের আগ্নেয়গিরি সামলাতে হিমশিম খাচ্ছে সে। হৃদির চোখের জল আর তার আর্তনাদ মুহূর্তের জন্য তার হৃদয়ে একদলা অপরাধ বোধ তৈরি করলেও জেদ তাকে শান্ত হতে দিচ্ছে না। শাহিদা চৌধুরী একটা করুণ তাচ্ছিল্যের হাসি হাসলেন। এটা কি কারণ? এই কি তোর সমস্ত তিক্ততা আর অবহেলার উৎস? একজনের দোষের বোঝা তুই কেন হৃদির উপর চাপাচ্ছিস সৌহার্দ্য? সৌহার্দ্য চোখ না খুলেই খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল। নো, আই ডোন্ট জাজ ওয়ান পারসন বিকজ অফ অ্যানাদার পারসনস ফল্টস। শাহিদা চৌধুরী আর চোখে তাকিয়ে বলল, তাহলে ওর সাথে এমন আচরণের কারণ কি? ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। সৌহার্দ্যের ঠোঁট যেন সিল গালা করা, কোনো শব্দই বেরিয়ে আসছে না তার মুখ থেকে। শাহিদা চৌধুরী বুঝলেন এই ছেলে যখন জেদের বশে মুখ বন্ধ করে তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে দিয়ে কথা বলাতে পারবে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর সৌহার্দ্য দীর্ঘ একটা শ্বাস ফেলে আবার দু চোখ বুজে বিড়বিড় করে বলল, I don't trust her. Blood will always show its true nature. দুপুর গড়িয়ে বিকেল। হৃদির ঘুম ভাঙলো একরাশ শূন্যতা নিয়ে। দীর্ঘ সময় কান্নায় ফুলে ওঠা চোখ দুটো কোনো মতে মেলে ধরল সে। পেটে কিছুই পড়েনি, খিদেও মরে গেছে অনেক আগেই। ক্লান্ত শরীরটাকে টেনে আলমারি থেকে একটা পোশাক বের করে শাড়িটা বদলে নিল সে। ধীর পায়ে এগিয়ে গেল শাহিদা চৌধুরীর ঘরের দিকে। দরজার কাছে গিয়ে দেখলো শাহিদা চৌধুরী ফোনে ব্যস্ত। মৃদুস্বরে কিছুটা ইতস্তত পায়ে হৃদি ডাকলো, আসতে পারি আম্মু? হৃদির গলার স্বর শুনে শাহিদা চৌধুরী ফোনটা রেখে দ্রুত এগিয়ে এলেন। হৃদির ফোলা চোখ আর মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়ের মুখটা নিজের দুহাতের আঁচলায় নিয়ে আদুরে কিন্তু ব্যথিত স্বরে বললেন, কি অবস্থা করেছিস নিজে? আয় কিছু খেয়ে নে। হৃদি ম্লান হাসলো। শাহিদা চৌধুরীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, না আম্মু, একদম খিদে নেই। আমি এখন চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দিন। শাহিদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। কিসের জন্য আটকে রাখবে মেয়েটাকে অনেক চেষ্টা করলো, লাভ কি হলো? উনি চোখের পানি মুছে বললেন, ঠিক আছে, আর আটকবো না তোকে, চলে যা। এমন মানুষের জীবনে থাকার কোনো মানে হয় না যে তোর প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। হৃদি কোনো কথা বলল না। শাহিদা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে। হৃদি চলে যেতেই শাহিদা চৌধুরী দ্রুত হাতে ফোনটা তুলে নিলেন। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। বলো ফুপুমণি। শাহিদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, কোথায় আছো এখন আমার এমপি আব্বা? ওপাশের মানুষটি চওড়া হাসি হেসে উত্তর দিল। আই এম অন মাই ওয়ে ফুপুমণি। শাহিদা চৌধুরীর মুখটা মুহূর্তেই মলিন হয়ে এলো। বিষণ্ণ গলায় বললেন, আমার মেয়েটা চলে গেল, রাখতে পারলাম না ওকে। আমি ওর দায়িত্বটা তোকে দিতে চাই। তোর দাদার মতো মুখ ফিরিয়ে নিস না বাবা মা। ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সেই দীর্ঘ নীরবতা দেখে শাহিদা চৌধুরী অস্থির হয়ে উঠলেন। কি হলো, কিছু বলছিস না যে? ওপাশের লোকটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে শুধু বলল, ডোন্ট প্যানিক, আমি দেখছি। বলেই লাইনটা কেটে দিল। এদিকে শহরের ভিড়ে নিজের অস্তিত্ব ভুলে দিকশূন্য হয়ে হাঁটছে হৃদি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুরই হুঁশ নেই তার। হঠাৎ এক জোরালো ধাক্কা, একটা চকচকে মার্সিডিজ গাড়ি এসে থামলো সামনে। গাড়ির গতি কম থাকায় হৃদি খুব একটা আঘাত পায়নি, কিন্তু থক করে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। ঝেড়ে উঠে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো এক দীর্ঘদেহী সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন কোনো এক রাজপুত্রের অবয়ব। হৃদি চোখ তুলে তাকাতেই লোকটা গম্ভীর অথচ সম্মোহনী কণ্ঠে বলে উঠল, টপকানোর জন্য কোথাও পাওনি নাকি সরাসরি এমপি ফারিস খন্দকারের গাড়ির সামনে আছাড় খেতে হলো মেয়ে? ফারিসের গম্ভীরা কণ্ঠস্বর বাতাসের
স্তব্ধতা ছিঁড়ে দিদির কানে আসতেই তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। কয়েক মুহূর্তের জন্য সে দিশেহারা হয়ে পড়ল। কোথায় দাঁড়িয়ে আছে, কি ঘটছে সবটাই যেন ঝাপসা। ফারিসের চোখে মুখে বিরক্তির চেয়েও এক অদ্ভুত গভীর কৌতূহল। সে হৃদির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাতের ঘড়িটা দেখল, তারপর গম্ভীর গলায় শীতল স্বরে বলল, মেয়ে ফাঁসানোর জন্য কাউকে খুঁজে পেলে না বুঝি? এমপি ফারিস খন্দকারকেই পেতে হলো। নাম কি তোমার? হৃদির মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপর এই লোকটির নাটকীয়তা যেন বারুদে আগুন হয়ে জ্বলে উঠল। হৃদি বিরক্তিতে নাকমুখ কুচকে ঝাঁঝালো গলায় বলল, ভাই, আমার নাম দাম দিয়ে আপনার কাজ নেই, দয়া করে রাস্তা ছাড়েন। হৃদির স্পষ্ট উত্তর শুনে ফারিস অবাক হয়ে তাকালো, কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, এই মেয়ে, মুখে মুখে তর্ক করছো। আমি কে সেটা জানো তুমি? হৃদি এবার ধৈর্যের শেষ সীমানায়, নিজের রাগ আর বিরক্তি নিয়ে সে তীক্ষ্ণ গলায় বলল, আপনি রাজা মহারাজা যেই হন সেটা জেনে আমার কাজ নেই, দয়া করে হাবলার মতো দাঁড়িয়ে না থেকে আমাকে যেতে দিন। ফারিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটির সামনে বড় বড় নেতারা ভয়ে ততস্থ থাকে, সেই মানুষটির সাথে এমন অবলীলায় তর্ক করার সাহস এই পুচকে মেয়েটি পেল কোথায়? ফারিস গলা খাকারি দিয়ে নিজের দাপট বজায় রেখে বলল, ভয় করছে না তোমার? এমপি ফারিস খন্দকারের সাথে মুখে মুখে তর্ক করছো। নিজের জ্বালাতেই রীতি এখন অস্থির, তার উপর ফারিস পথ আগলে দাঁড়িয়ে থাকায় সে রাগে বিরক্তিতে ঝনঝনিয়ে উঠে বলল, তো আপনি এমপি, আমি কি করব? গিয়ে জনগণের সেবা করুন না ভাই। আপনি মনে হয় রাস্তাঘাটে মেয়েদের সেবা বেশি করেন, এজন্যই রাস্তার অবস্থা এমন খারাপ। ওই যে দেখুন, রাস্তা ভেঙে আছে, আমাকে বিরক্ত না করে ওটা ঠিক করেন। হৃদির এই তীক্ষ্ণ খোঁচায় ফারিস যেন এক মুহূর্তের জন্য থমথম খেয়ে গেল। সে মনে মনে বিড়বিড় করে উঠল, এ তো আস্ত একটা দানি লঙ্কা। তারপর বাইরেটা পাথরের মতো শক্ত রেখে বলল, গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। এই ভোর সন্ধ্যায় একা যাও ঠিক হবে না। হৃদি এবার কিছুটা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ধন্যবাদ ভাইয়া, আমি যেতে পারবো, আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। বলেই সে পাশ কাটিয়ে যেতে নিলে ফারিস গম্ভীর কণ্ঠে পিছু ডাকল, এই মেয়ে, আমি কি তোমার মায়ের পেট থেকে জন্মেছে? এমন ভাই ভাই করছো কেন? হৃদি পেছনে ফিরে তাকালো, তার মুখে বিরক্তির স্পষ্ট ছাপ। সে তিক্ত স্বরে বলল, এক অসভ্যের জ্বালায় জীবন তছনছ হয়ে গেছে, আর একটা আসছে নাটক বাড়তে। গাউটা কত! বলেই আর এক মুহূর্ত দেরি না করে সামনে থামানো রিকশাটিকে উঠে পড়ল। হৃদি চলে যাওয়ার পর ফারিস সেখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ তখনও রিকশাটার দিকে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সে হালকা হেসে নিজের মনেই বিড়বিড় করল। তেজ ভালোই আছে, পারফেক্ট ফর হিম। বলেই সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত 8টার ঘড়িতে যখন কাঁটাটায় স্থির হলো, হৃদি তখন একা ছাদের এক কোণে বসে আকাশের বিশালতার দিকে তাকিয়ে। চারপাশের নিস্তব্ধতা যেন আজ বিষাদের রূপ নিয়ে তাকে ঘিরে ধরেছে। নিজেকে আজ বড় বেশি একা, বড় বেশি মূল্যহীন মনে হচ্ছে। পরিবার, মা বাবা, ভাই বোন যাদের ছায়ায় মানুষ পরম নিশ্চিন্তে বাঁচে, তাদের শূন্যতা আজ হৃদির বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। অবহেলা আর অনাদরে একজন মানুষ কতটা নড়বড়ে হয়ে যেতে পারে, হৃদি তা হাড়ে হাড়েই টের পাচ্ছে। হঠাৎ করেই সপ্ত পূর্ণির গন্ধে ভারী হয়ে আসা বাতাসে হৃদি নিজের অজান্তেই চোখের পানি মুছে নিল। ঠোঁট কামড়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল, আপনার জীবনে আমি যেহেতু এত গুরুত্বহীন থাকলাম না আর আপনার জীবনে, ডাক্তার সৌহার্দ্য চৌধুরী, একটা সময় আসবে যখন আপনি চাইলেও আমাকে আর পাবেন না। আপনি আমাকে খুব সস্তা ভেবে নিয়েছেন, তাই না? আপনার এই অবহেলাগুলোই আজ আমার পৃথিবীটা বিষিয়ে দিল। দীর্ঘ একটা শ্বাস ফেলে হৃদি যখন অতীতের স্মৃতিতে ডুব দিতে যাচ্ছিল, তখনই পাশে কারোর ছায়া অনুভব করলো। ঘাড় ফিরিয়ে দেখলো সাহাবীর দাঁড়িয়ে আছে। শান্ত অথচ গভীর দৃষ্টিতে সাহাবীর বেশ কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে নিচের হাতটা হৃদির মাথায় রাখলো। মায়া ভরা স্বরে বলল, কাছে কেন আমার পাখিটা? ভাইয়াকে বলবি? হৃদি দ্রুত নিজের চোখের পানি আড়াল করে সাহাবীরের দিকে তাকিয়ে একটা মলিন হাসির চেষ্টা করলো। কণ্ঠটাকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, কই, কাছি না তো, চোখে কিছু একটা পড়েছিল, তাই হয়তো।
বলেই সে মাথা নিচু করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সাহাবীর হৃদির প্রতিটি অভিব্যক্তি খুঁটিয়ে দেখল। তার শান্ত অথচ ধারালো কণ্ঠস্বর রাতের বাতাসে ভেসে এলো। একটা কথা সত্যি করে বল তো, সৌহার্দ্যকে ভালোবাসিস? সত্যি কি ওর সাথে থাকতে চাস? আমাকে বল হৃদি, তুই যেটা চাইবি ঠিক সেটাই হবে। ভাই কথা দিলাম তোকে। হৃদির সব বাঁধ ভেঙে গেল। নিজের আবেগ আর ধরে রাখতে পারল না সে। হু হু করে কাঁদতে শুরু করলো। সাহাবীরের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, না ভাইয়া, আমি ওনাকে আর চাই না। যে পুরুষ শুধু কষ্টই দিয়ে গেল, তাকে পাওয়ার জন্য কেন আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিব? থাকুক সে তার মতো। সাহাবীর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পরম মমতায় হৃদির চোখের পানি মুছে দিল। সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না আমার কলিজা, ওকে তোর প্রতি ফোঁটা চোখের পানির মূল্য দিতে হবে। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করছি। নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না। হৃদি এক চিলতে ম্লান হাসি উপহার দিল ভাইকে। সাহাবীর আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দার্শনিকতা নিয়ে বলল, আমরা ততক্ষণ মানুষের গুরুত্ব বুঝি না যতক্ষণ সে আমাদের পিছু পিছু ঘুরে। যখন বুঝতে পারি সে কতটা দামি, ততক্ষণে সে হারিয়ে যায়। এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। তারপর হৃদির দিকে তাকিয়ে কিছুটা শাসনের ভঙ্গিতে বলল, এখন সোজা নিচে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বি। পরীক্ষা সামনে, ডাক্তারি পড়া কি অত সহজ? শরীর খারাপ করলে চলবে না। হৃদি আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। ছাদ থেকে নেমে যাওয়ায় সময় তার পা দুটো যেন কিছুটা হালকা মনে হলো। হৃদি চলে যাওয়ার পর সাহাবীর শূন্যতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বিড়বিড় করে বলল, মিস্টার আকরাম খান, জানি না আমি ওকে শেষ পর্যন্ত কতটা আগলে রাখতে পারবো আমার এই নরকের জীবনে। তবে আপনার শেষ স্মৃতি হিসেবে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে পৃথিবীর কোনো কষ্ট ওকে ছুঁতে না পারে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা সরিয়ে আলতো করে হৃদির মুখে এসে পড়ল। আলোর ঝিলিক আর রোদের উত্তাপে ঘুম ভাঙল তার। চোখ মেলতেই একরাশ ক্লান্তি আর বিরক্তি যেন তাকে ঘিরে ধরল। রাতে মোবাইলটা চার্জ দেওয়া হয়নি, তাই সেটি এখন মৃতপ্রায়। আলসেমি ছেড়ে উঠে মোবাইলটা চার্জে বসিয়ে সে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে বসে কিছুক্ষণ বইপত্রের ওপর চোখ বোলালেও মন বসল না। এরই মধ্যে মোবাইলটা চালু হতেই স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত একটি নামহীন নম্বর থেকে আসা কয়েকটি মেসেজ। প্রথমে শুধু কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর নিচে লেখা, ভুলে গেলেন ম্যাডাম? এদের মেজাজ মুহূর্তেই সপ্তমে চড়ে বসলো। বিরক্তির চোটে ভ্রু কুঁচকে গেল তার। কি অদ্ভুত মানুষ! একটা মেসেজ দিয়ে হাওয়া হয়ে যায়, আর রিপ্লাই দিলেও তা আসে ঘন্টার পর ঘন্টা পর। সে কোনো উত্তর না দিয়ে ফোনটার দিকে তাকিয়ে বিড়বিড় করে গালি দিল। আমার জীবনের সব আউড়া চৌড়া আর পাগলগুলোই কি আনাগোনা। শান্তি নেই এক মুহূর্ত। নিজের ছাঁচালো মেজাজটা কোনো মতে চেপে হৃদি কলেজের জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। খাবার টেবিলে সবাই তখন ব্যস্ত। হৃদিকে বিষণ্ণ মুখে ঢুকতে দেখে সাহান দুষ্টুমির স্বরে বলল, কি রে, সকাল সকাল এমন দেবদাসিনী সেজে আছিস কেন? হৃদি সাহানের দিকে ফিরেও তাকালো না, বরং তার পিঠে হালকা একটা চাপড় মেরে বিরক্তির সুরে বলল, আজব তো, বিরক্ত না করে চুপচাপ খা তো ভাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। খাবার শেষ করে হৃদি যখন দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি, তখনই সাহাবীরের গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিয়ে বলল, বাইরে একটু ওয়েট কর, আমি আসছি। এটা হৃদি থেমে গেল। তার চঞ্চল মনটা মুহূর্তের জন্য স্থির হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে সাই জানিয়ে বেরিয়ে গেল। সাহাবীর হৃদিকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যেতে হৃদি দ্রুত পায়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকতেই দেখল বারান্দার এক কোণে সুমি আর পৃথা দাঁড়িয়ে আছে। তবে সুমির মুখের দিকে তাকিয়ে হৃদি থমকে গেল। ওভাবে ঝুলে থাকা বিষণ্ণ মুখখানা ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। চিন্তিত হয়ে হৃদি সুমির কাছে এগিয়ে গিয়ে আলতো করে কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে রে তোর? এভাবে প্যাঁচা মুখ বানিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? সুমি কোনো কথাই বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। পাশে থাকা পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, ওর বিয়ে ঠিক হয়ে গেছে রিদি। বেচারি কত স্বপ্ন দেখেছিল, নিজে পছন্দ করে জীবনসঙ্গী বেছে নেবে, আর এখন দেখ আঙ্কেল আন্টি কোথাকার কোন হতচ্ছাড়া এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে।
পৃথার কথা শুনে হৃদির মনে হলো ওর নিজের বুকের ভেতরটাও যেন এক অদ্ভুত বেদনায় ভারী হয়ে গেল। সে সুমির পাশে দাঁড়িয়ে সান্ত্বনার স্বরে বলল, মন খারাপ করিস না তো, এখনো তো বিয়ে হয়নি। কথা বলে দেখ না, আঙ্কেল আন্টিকে বললেই তো হয় যে তুই ছেলেটাকে আগে একটু দেখতে চাস। সুমি এবার বিরক্তি আর অসহায়ত্বের মিশ্রণে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই বলছি রে, কিন্তু লাভ কি? আব্বুর ছোটবেলার এক বন্ধু ছেলেকে কথা দিয়ে ফেলেছেন। এখন ছেলে যেমনই হোক আমাকে মানতে হবে। আমার ইচ্ছের কোনো দাম নেই। হৃদি এক মুহূর্ত চুপ করে রইল। সুমির এই অসহায়ত্বে তার নিজের জীবনের তিক্ততা যেন আবার নতুন করে জেগে উঠল। সে আফসোসের সুরে বলল, বাপেরা যে কেন তাদের বন্ধুর জন্য মেয়েদের জীবনটাকে বাজি রেখে কথা দিতে চায় কে জানে। এসব বন্ধুর ছেলের চক্করে পড়ে কত মেয়ের জীবন যে তেজপাতা হয়ে যায় তার কি কোনো হিসাব আছে? হৃদির কথায় সম্মতি জানিয়ে পৃথা একটু উপহাসের ভঙ্গিতে বলল, উফ, আমি বেঁচে গেছি বাবা। আমার আব্বুর অমন কোনো বন্ধুর ছেলে নেই। ওটা ভেবেই আমি এখন স্বস্তি পাচ্ছি। তিন বান্ধবী মিলে নিজেদের জীবনের এই অমোঘ বাস্তবতা আর হাহাকার নিয়ে নানা রকম কথা বলতে বলতে ক্লাসের দিকে এগিয়ে চলল। তারা ক্লাসের পেছনের সারিতে গিয়ে বসতেই ক্লাসে সৌহার্দ্যের প্রবেশ করলো। আজ তাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে। গায়ে একটা কালো টি শার্ট আর জিন্স প্যান্ট, তার উপর জড়ানো ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় ঝুলানো স্টেথোস্কোপ জানান দিচ্ছে মাত্রই কোনো রোগীর ভিড় সামলে সরাসরি ক্লাসে ঢুকেছে সে। চোখের দিকে তাকালে বোঝা যায় নির্ঘুম রাতের ক্লান্তিতে চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই সাদামাটা বেশেও তার ব্যক্তিত্বের দীপ্তি এক বিন্দু ম্লান হয়নি, বরং এক ধরনের পরিশ্রান্ত সৌন্দর্যে সে যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। ক্লাসে ঢুকে সৌহার্দ্যের নজর গিয়ে পড়ল হৃদির ওপর। এক পলক তাকালো সে। দৃষ্টিতে ছিল গভীর, কিন্তু হৃদি মাথা নিচু করে রইল, যেন আশেপাশে কি ঘটছে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সৌহার্দ্য আর দেরি করলো না, দ্রুত দৃষ্টি সরিয়ে প্রজেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। প্রতিদিনের অভ্যেসের বাইরে গিয়ে আজ সে কাউকে বিন্দুমাত্র খোঁচা দিল না, কোনো অপ্রয়োজনীয় কথা বলল না, শুধু শান্তভাবে হাত নেড়ে নেড়ে বিষয়গুলো বুঝিয়ে দিল। তার কণ্ঠে আজ কোনো বাড়তি আমেজ ছিল না, ছিল কেবল এক নিস্তব্ধ গাম্ভীর্য। ক্লাস শেষ করে সে যখন বেরিয়ে গেল, সুমি খানিকটা ভাবুক হয়ে ফিসফিস করে বলল, আর স্যারকে কেমন যেন অন্যরকম লাগছে, তাই না? মনে হচ্ছে খুব বড় কোনো টেনশনে বা ঝামেলায় আছে মানুষটা। হৃদি বিরক্তিতে ভ্রু কুঁচকে সুমিকে থামিয়ে দিয়ে নিস্পৃহ গলায় বলল, মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে গসিপ করা বাদ দে তো, চল পড়াশোনায় মনোযোগ দে। হৃদির কথায় পৃথাও সাই জানালো। ক্লাস থেকে বের হয়ে সৌহার্দ্য যখন করিডোর পার হচ্ছিল, মাঠের দিক থেকে আসা শোরগোল তার কানে এলো। বিরক্তি নিয়ে সে এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মাঝে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামা মানুষটাকে দেখেই সৌহার্দ্যের কপালের ভাঁজ আরো গভীর হলো। ফারিস খন্দকার। ফারিস দূর থেকেই ভাইকে দেখে উজ্জ্বল মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলো। সৌহার্দ্য নিমেষেই নাক মুখ কুঁচকে শরীর সরিয়ে নিয়ে বলল, শর্ত, মেয়েদের মতো যখন তখন জড়িয়ে ধরিস কেন? ফারিস কিছুটা থমকে গিয়ে আহত গলায় বলল, সে এভাবে বলিস? অন্তত এমপি হিসেবে আমার মান সম্মানটা একটু রাখ, ফালুদা করিস না ভাই। সৌহার্দ্য কোনো ভাবান্তর না দেখিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে? ফারিস তার পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, এই তো একটু পরিদর্শন করতে এলাম, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলেই সে কোনো অনুমতি না নিয়েই সৌহার্দ্যের কেবিনের দিকে পা বাড়ালো। প্রায় আধা ঘন্টা ধরে ফারিস কেবিনে অপেক্ষা করছে। সৌহার্দ্যের একটা এমার্জেন্সি রোগী দেখে হাঁপাতে হাঁপাতে ফিরল। অ্যাপ্রনটা খুলে চেয়ারে বসে ক্লান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ফারিস এবার তার হাসি খুশি ভাবটা ঝেড়ে ফেলে চিন্তিত মুখে বসল। হাসপাতালের কিছু অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জমা পড়ছে, তুই কি জানিস? সৌহার্দ্য এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, আমি জানি, এবং আমি শতভাগ নিশ্চিত এর সাথে শিকদার পরিবার সরাসরি জড়িত। ফারিস মাথা নাড়ল।
আমারও সন্দেহ অনেক আগে থেকেই। বেশ কিছু প্রমাণও হাতে এসেছে, তবে মূল হোতাকে তা এখনও স্পষ্ট নয়। সৌহার্দ্য, তোকে সাবধান থাকতে হবে। আমার কানে এসেছে তোকে ফাঁসানোর জন্য একটা বড়সড় নাটক সাজানো হচ্ছে। বি কেয়ারফুল ভাই। সৌহার্দ্যের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই বিপদের কথাগুলো তার কাছে খুব সাধারণ কোনো বিষয়। সে নির্বিকারভাবে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। ফারিস উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে গলায় খানিকটা কৃত্রিম জড়তা এনে বলল, আরেকটা কথা, কাল একটা মেয়েকে মনে ধরেছে ভীষণভাবে। খবর নিয়ে জানলাম এই কলেজেরই ছাত্রী। ভাবছি বিয়েটা করে ফেলি, কয়েকটা ছানাপোনা নিয়ে এই সংসারটা জমিয়ে তুলব। তোকে দিয়ে তো হবে না। সৌহার্দ্যের আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল, তোর মনে হয় এতে সমস্যা, তাই আমি দায়িত্ব নিচ্ছি, কি আর করার। সৌহার্দ্য কিছুক্ষণ ভ্রু কুচকে ফারিসের দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে নাক মুখ কুচকে নিল। তারপর তার শান্ত গম্ভীর কণ্ঠস্বরে বলল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।